তোমরা সবাই জিও কোম্পানি, টাটা কোম্পানি এগুলোর নাম শুনে থাকবে। আর এই যে কোম্পানিগুলো, সেগুলো এমন কোনো জিনিস নেই যেটা নিয়ে বিজনেস করছে না বর্তমান দিনে। এবং তার সাথে, সাথে ভারতবর্ষের সমস্ত রাজ্য জুড়ে বিভিন্ন শহরে তাদের ব্রাঞ্চেস ওপেন হচ্ছে। তো যেকোনো কোনো কোম্পানির ক্ষেত্রে তাকে যদি গ্রো করতে হয়, তাকে আরও আলাদা, আলাদা ব্রাঞ্চেস এস্টাবলিশ করতে হয়। আলাদা, আলাদা জায়গায় তবে সেটা ফ্লারিশ করবে বা আরও ছড়িয়ে পড়বে। সবাই সেটা জানতে পারবে। যেকোনো সাবজেক্টের ক্ষেত্রে এরকম। যদি সেই সাবজেক্টের অনেক ব্রাঞ্চেস থাকে, অনেক সাব ফিল্ড থাকে, তাহলে আমরা বুঝবো যে সেই সাবজেক্টটা গ্রো করছে এবং সেটা একটা ওয়াইড স্প্রেড এরিয়া জুড়ে তার নলেজটা শেয়ার করছে। সাইকোলজির ক্ষেত্রে এরকম অজস্র ব্রাঞ্চেস নিয়ে আমরা আজকে আলোচনা করব যে সাইকোলজি কিভাবে দিনের পর দিন বিভিন্ন এরিয়াতে তার নলেজ, তার প্রিন্সিপালগুলো শেয়ার করছে এবং আমাদের জীবনে, মানব জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক একটা সাবজেক্ট হয়ে উঠছে দিনের পর দিন। অন্যান্য সায়েন্সের মতন আমরা মনোবিদ্যাতে সাধারণভাবে প্রাথমিকভাবে দুই ধরনের শাখা দেখতে পাই বা ব্রাঞ্চ দেখতে পাই। সেটা হচ্ছে বিশুদ্ধ আর প্রায়োগিক। বিশুদ্ধ মনোবিদ্যা, যেটাকে পিওর সাইকোলজি বলা হয়, সেখানে কি হয়, সেখানে যে সমস্ত থিওরি রয়েছে বা বিভিন্ন প্রিন্সিপাল রয়েছে, সেগুলোকে কিভাবে ডেভেলপ করা যায় সেই চেষ্টা করা হয়। অর্থাৎ এখানে থিওরিটিক্যাল নলেজটা সম্পর্কে বেশি চর্চা করা হয়, যাতে করে রিসার্চ করে আরও ফার্দার পড়াশোনা করে এই যে থিওরি যাতে বিল্ড করা যায়। সাইকোলজিতে বিভিন্ন থিওরি রয়েছে, যেমন আমরা জানি যে বুদ্ধির বিভিন্ন থিওরি রয়েছে, তত্ত্ব রয়েছে। আবার পার্সোনালিটি, যে পার্সোনালিটিটা কী, তো পার্সোনালিটি এমন একটা কনস্ট্রাক্ট বা অ্যাটিটিউড ধরে নিই বা ক্রিয়েটিভিটি ধরে নিই, এগুলো সাইকোলজির এমন একটা একটা কনস্ট্রাক্ট যেটা নিয়ে আরও চর্চা চলছে, আরও অনুশীলন চলছে। এবং সেগুলোর মধ্য দিয়ে আমরা এই চর্চা বা অনুশীলনের মধ্য দিয়ে কী করতে চাইছি, যে কিছু থিওরি বিল্ড করতে চাইছি। হ্যাঁ, যাতে করে আমরা বিহেভিয়ারকে বা আচরণকে আরও ইজিলি, আরও পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা বর্ণনা করতে পারি, ডিসক্রাইব করতে পারি এবং আমাদের ব্যবহার সম্পর্কে আমাদের সচেতনতা আরও বাড়ে এবং আমাদের ব্যবহারটাকে আমরা প্রেডিক্ট করতে পারি, কন্ট্রোল করতে পারি। তো বিশুদ্ধ মনোবিদ্যার কাজ সাধারণত যে থিওরিটাকে কীভাবে বিল্ড করা যায় এবং এই থিওরি বিল্ডিংয়ের যে প্রসেস, সেটা হচ্ছে রিসার্চ সাধারণত। এরপরে প্রায়োগিক মনোবিদ্যা বা অ্যাপ্লাইড সাইকোলজিতে কী হয়, যে এই থিওরিটিক্যাল যে নলেজটা আমরা পাচ্ছি পিওর সাইকোলজিতে, সেই নলেজগুলোকে কিভাবে আমরা প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে পারি, আমাদের রিয়েল লাইফে সেগুলো কিভাবে অ্যাপ্লাই করে আমাদের লাইফটাকে আরও বেটার করা যায়, আমাদের চিন্তাভাবনাকে আরও কীভাবে আরও উন্নত করা যায়, বা কিভাবে অস্বাভাবিক যে মানুষ যারা বা অস্বাভাবিক যে ব্যবহারগুলো, সেগুলোকে কীভাবে মডিফাই করা যায় এবং ওভারঅল মানুষের জীবনযাত্রার মান কতটুকু উন্নত করা যায় এবং আমাদের সমাজের চিত্রটাকে কতটা সুন্দর করে গড়ে তোলা যায়, সেইটার উপর কিন্তু এই প্রায়োগিক মনোবিদ্যার অবদান রয়েছে। এবার এই যে মূল শাখাগুলোর বাইরে সাইকোলজি একটা ব্যাপক বড় জায়গা নিয়ে রয়েছে, যেখানে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মানুষের চিন্তাভাবনা রয়েছে, মানুষের সমস্যা রয়েছে, সেই সব জায়গা নিয়ে কিন্তু সাইকোলজি কাজ করে চলেছে। তো এখানে যে 25টা সাব ফিল্ড বা ব্রাঞ্চেস আমি একত্রিত করেছি, এর বাইরেও বিভিন্ন জায়গা রয়েছে যেখানে সাইকোলজিটাকে আলোচনা করা হয় এবং উত্তরোত্তর এই ব্রাঞ্চেসগুলো কিন্তু বেড়ে চলেছে। এখন প্রথম থেকে যে মনোবিদ্যার শাখাগুলো এখানে রয়েছে, সেগুলো নিয়ে সংক্ষেপে একটু একটু করে আলোচনা করব। প্রথমে সাধারণ মনোবিদ্যা বা জেনারেল সাইকোলজি নিয়ে বলি। জেনারেল সাইকোলজি, সাধারণ মনোবিদ্যা, সমস্ত বিষয় নিয়ে সাইকোলজির যে বেসিক যে প্রিন্সিপালগুলো, বেসিক যে লসগুলো রয়েছে, হ্যাঁ, সেইগুলো নিয়ে এটা আলোচনা করে এবং এইটার যে সীমা বা এটার যে বাউন্ডারিটা, যে কতটা জায়গা জুড়ে এটা আলোচনা করা হয় বা এখানে কোন কোন জিনিসগুলো পড়াশোনা করা হয়, সেটা কিন্তু একটা ব্যাপক এবং বিস্তৃত একটা এলাকা। এখানে সাধারণত সাইকোলজির যে মনের যে প্রক্রিয়া, মানসিক যে প্রক্রিয়া, স্মৃতি, ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি, এগুলো সমস্ত কিছু, পারসেপশন, সেন্সেশন, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হবে। এবং জেনারেল সাইকোলজিতেও মানে থিওরিটিক্যাল নলেজটাই বিল্ড করার চেষ্টাটা বেশি করা হয় রিসার্চ করার মধ্য দিয়ে। অস্বাভাবিক মনোবিদ্যা বা অ্যাবনর্মাল সাইকোলজি মানুষদের যে ব্যবহার যখন নর্মাল থেকে অ্যাবনর্মালের দিকে যায়, এবং এই যে নর্মালিটি এবং অ্যাবনর্মালিটি, এইটা কিন্তু এমনটা নয় যে আমার মনে হচ্ছে কাউকে দেখে যে সেই ব্যক্তিটি অ্যাবনর্মাল, তার হঠাৎ কোনো ব্যবহার আমাকে আমার মনে খটকা দিল,
আমার মনে একটা প্রশ্ন তৈরি করলো যে সেই ব্যক্তিটি হয়তো একটু অস্বাভাবিক অবস্থায় রয়েছে। তেমনটা কিন্তু নয়। এই অস্বাভাবিক মনোবিদ্যার একটা মানুষকে অ্যাবনর্মাল হতে গেলে তার অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। সেখানে দেখতে হবে যে সোসাইটিতে অনেক সময় দেখা যায় যে পার্টিকুলার একটা কালচারে কোনো আচরণ সেটাকে তারা অ্যাকসেপ্ট করছে, আবার অন্য কালচারে সেই একই আচরণটাকে সেটাকে প্রহিবিটেড বা নিষেধ হিসেবে দেখা হচ্ছে। তো এরকমভাবে অ্যাবনর্মাল সাইকোলজিটাকে বর্ণনা করতে গেলে এটা ব্যাপক একটা বড় সাবফিল্ড এই সাইকোলজিতে। তো সাধারণত আমরা সেই সমস্ত বিষয়গুলোকে অ্যাবনর্মালিটির মধ্যে ফেলি যেখানে এমন কিছু আচরণ আমাদের ডেইলি ফাংশনটাকে হ্যাম্পার করছে। ধরো আমরা প্রত্যেকদিন যে কাজকর্মগুলো করে থাকি সেই কাজগুলো নর্মালি করতে পারছি না। আমাদের ডেইলি ফাংশন মানে যেভাবে স্মুথলি হতো একটা সময় সেটা হচ্ছে না। কোনো একটা ব্যাড ইভেন্ট বা ভীষণ একটা ট্রমাটিক সিচুয়েশান যাওয়ার পরে কোনো ব্যক্তি তার পরের জীবনটা একটু এলোমেলো হয়ে গেল এবং সেখানে সে যখনই একা থাকছে বা যখনই তার স্ট্রেস তৈরি হচ্ছে তার মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ শুরু হয়ে যাচ্ছে। হতে পারে সে চিৎকার করছে খুব বেশি, বা হতে পারে সে অনেক বেশি ডিপ্রেসড হয়ে পড়ছে। তো যখন এই ধরনের কিছু ক্রাইটেরিয়া, বা হতে পারে যে সেই ব্যক্তির কারণে আশেপাশের তার ফ্যামিলি বলো বা তার ফ্রেন্ডস রিলেটিভস তাদের সমস্যা হচ্ছে, হ্যাঁ, এবং এবং এইটা সর্বোপরি আমরা দেখতে পাচ্ছি যে সোসাইটিতে 100 জনের মধ্যে অলমোস্ট 70 থেকে 80 জন যেভাবে আচরণ করছে তার বাইরে একজন এমন অস্বাভাবিক আচরণ করছে বা এমন তাদের আচরণটা এমন যেটা কিনা বোঝা যাচ্ছে যে এই 70-80 জনের থেকে আলাদা করে একরকম আচরণ করছে। এইটা সবসময় বোঝা যাবে না যে সেই ব্যক্তিটি অস্বাভাবিক, অর্থাৎ তুমি বাকি 90 জনের থেকে আলাদা রকম ব্যবহার করছো বলেই যে তুমি অস্বাভাবিক সেরকমটাও কিন্তু না। অস্বাভাবিক হওয়ার জন্য আরও বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলোর সাথে ম্যাচ হতে হবে যে আদতে সেখানে অস্বাভাবিক কোনো বিহেভিয়ার বা অ্যাবনর্মালিটির লক্ষণ রয়েছে কিনা। যাই হোক, এরপর সমাজ মনোবিদ্যা বা সোশ্যাল সাইকোলজি নিয়ে বলবো। সমাজ মনোবিদ্যাতে আমাদের সোসাইটিতে আমরা সোশ্যাল সিচুয়েশনে যেভাবে আমরা ব্যবহার করি, আমরা আচরণ করে থাকি, হ্যাঁ, সেইটার নিয়ে পড়াশোনা করা হচ্ছে এই যে সোশ্যাল সাইকোলজি। অর্থাৎ একজন ইন্ডিভিজুয়াল সে যখন আশপাশের বেশ কয়েকজন মানুষের সাথে রয়েছে সেখানে কিভাবে আচরণ করছে, কিভাবে কথা বলছে, কিভাবে অন্যজনের সাথে ইন্টারাক্ট করছে, হ্যাঁ, সেইগুলো নিয়ে পড়াশোনা করছে সমাজ মনোবিদ্যা। এছাড়া বিভিন্ন যে গ্রুপ রয়েছে সেগুলোর সম্পর্কে তাদের মধ্যে যে কনফ্লিক্ট রয়েছে, হ্যাঁ, সেগুলো কিভাবে রিজলভ করা যায়। যেমন আমরা দেখেছি যে আজকের সময়ে দাঁড়িয়ে এখনও পর্যন্ত, হ্যাঁ, ধনী গরিব এই একটা আলাদা আলাদা গ্রুপ রয়েছে, হ্যাঁ, এবং পরস্পরের প্রতি একটা বিরূপ মন্তব্য এবং বিপরীত আচরণ আমরা লক্ষ্য করে থাকি, বা মাইনরিটি গ্রুপ কিছু দেখতে পাই। সেখানে যারা হায়ার কাস্ট রয়েছে তারা সেই মাইনরিটি গ্রুপগুলো প্রতি একটা বিরূপ আচরণ করতে থাকে, তাদের প্রতি অসহিষ্ণু একটা আচরণ করতে থাকে। তো এর কারণগুলো কি? বা এই যে রেশিয়াল বা বর্ণ বিদ্বেষ, যেখানে আমরা দেখি যে একটা সময় এটা অত্যন্ত প্রবল ছিল, এখন ধীরে ধীরে অনেকটা কমে এসছে, যেখানে আমরা কোনো মানুষকে বিচার করছি সে কোন তার বডি শেপ কেমন বা তার গায়ের রংটা কেমন, এগুলোর ভিত্তিতে যখন তাকে কোণঠাসা করছি, তাকে এমনভাবে তার প্রতি আচরণ করছি যেন সে মানুষই নয়। তো এই যে অসঙ্গতিমূলক যে আচরণগুলো সেগুলোও কিন্তু এই সোশ্যাল সাইকোলজির মধ্যে আলোচনা করা হয়। পরীক্ষণমূলক মনোবিদ্যা বা এক্সপেরিমেন্টাল সাইকোলজি নাম শুনে বোঝা যাচ্ছে যে এটার কাজ হচ্ছে সাইকোলজির ফিল্ডে, হ্যাঁ, রিসার্চটাকে আরও বেশি ব্রডেন করা, এবং সেটার এই টেস্ট রয়েছে, তার জন্য বিভিন্ন সাইকোলজিক্যাল টেস্ট রয়েছে, সাইকোলজিক্যাল টুলস কিছু রয়েছে, এবং তার সাথে সাথে এক্সপেরিমেন্ট করা ল্যাবরেটরিতে, অর্থাৎ আর্টিফিশিয়াল কোনো একটা জায়গা যেটা ল্যাবরেটরি, ইভেন একদম ওপেন কোনো ন্যাচারাল সেটিং, সেখানেও এই কাজটা হয়ে থাকে। তো আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল উভয় জায়গাতে এক্সপেরিমেন্ট করে কোনো আচরণ সম্পর্কে সঠিক ধারণা তৈরি করা, এটা এক্সপেরিমেন্টাল সাইকোলজির কাজ। এরপরে শারীরবৃত্তীয় মনোবিদ্যা বা ফিজিওলজিক্যাল সাইকোলজি, যেখানে আমরা দেখি যে আমাদের যে আচরণগুলো করে থাকি তার ফিজিওলজিক্যাল বেসিস কী রয়েছে। অর্থাৎ আমরা জানি যে আমরা যে আচরণ করছি, আমরা হাত পা নড়াচড়া করছি, বা আমরা সাইকেল চালাতে পারছি, আমরা কথা বলতে পারছি, কথা বুঝতে পারছি, শুনতে পারছি, দেখতে পারছি, এই যে কাজগুলো, বা আমাদের যে মানসিক যে বিভিন্ন প্রক্রিয়া স্মৃতি রয়েছে, আমরা কোনো কিছু কেউ আমাদেরকে বললে সেটা শুনছি, শুনে মনে রাখতে পারছি, এবং যখন আমাদের দরকার হচ্ছে প্রয়োজন মতন সেটাকে আমরা বলতেও পারছি, রিভিল করতে পারছি, রিট্রিভ করতে পারছি। এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলোর
যে বায়োলজিক্যালি যে ফাউন্ডেশন রয়েছে, অর্থাৎ আমাদের ব্রেন সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা, বা ব্রেনের বিভিন্ন পার্টস, বিভিন্ন রিজিয়ন সম্পর্কে আরও বিস্তারিত জানা, এবং তার সাথে সাথে আমাদের এন্ডোক্রিন যে গ্ল্যান্ডস রয়েছে, অন্তঃক্ষরা গ্রন্থিগুলো, সেগুলোর ফাংশন সম্পর্কে জানাটাই এই শারীরবৃত্তীয় মনোবিদ্যার অন্যতম প্রধান কাজ। বিকাশমূলক মনোবিদ্যা বা ডেভেলপমেন্টাল সাইকোলজি, এখানে বানানটা একটু ভুল হয়ে গেছে। ডেভেলপমেন্টাল সাইকোলজিতে আমরা কি দেখি যে ছোটবেলা থেকে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ইভেন জন্মের আগে থেকেও, যখন থেকে আমরা মায়ের গর্ভে বড় হয়ে উঠছি এবং ফার্টিলাইজেশনের পর থেকে এই যে গর্ভের মধ্যে আমরা যখন রয়েছি সেই সময়কাল, তারপরে যখন আমাদের জন্ম হচ্ছে, বার্থ স্টেজ, তারপর থেকেও ডেথ স্টেজ পর্যন্ত আমাদের ক্রমবর্ধমান যে বৃদ্ধি ঘটছে এবং বিকাশ ঘটছে, আমরা শুধু গ্রো করছি না, আমরা ম্যাচিওর হচ্ছি, এই সংক্রান্ত আলোচনা আমরা বিকাশমূলক মনোবিদ্যাতে দেখতে পাবো। বা ডেভেলপমেন্টাল সাইকোলজির প্রধান কাজ যে আমরা যখন ডেভেলপ করছি, আলাদা আলাদা স্টেজ রয়েছে, তো সেই স্টেজগুলোতে আমাদের ডেভেলপমেন্টগুলো সঠিকভাবে হচ্ছে কিনা, বা কোন ধরনের হ্যাজার্ড রয়েছে যেগুলো আমাদের ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করতে পারছে না বা বাধা প্রদান করছে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। বা শিশুদের ক্ষেত্রে কোন ধরনের ডেভেলপমেন্টাল ডিলেজ রয়েছে, যার জন্য একটা শিশু সঠিকভাবে তার বিকাশ হয় না, সেই কারণে সে বিভিন্ন জায়গায় তার সমস্যা হতে থাকে। তো বিকাশমূলক মনোবিদ্যার এই কাজগুলো রয়েছে, এবং এর সাথে সাথে বিভিন্ন ডেভেলপমেন্টাল স্টেজেস, কারণ আমরা থ্রু আউট আমাদের লাইফে আমাদের ডেভেলপমেন্টাল হতে থাকে, ডেভেলপমেন্ট প্রসেসটা আমাদের জীবনব্যাপী একটা প্রসেস। তো সেই কারণে আমাদের বিভিন্ন স্টেজে যে বিভিন্ন রকম ক্রাইসিস তৈরি হচ্ছে, বিভিন্ন রকম কনফ্লিক্ট তৈরি হচ্ছে, বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে, সেগুলোকে কিভাবে রিজলভ করা যায় সেটা নিয়েও কিন্তু এই ডেভেলপমেন্টাল সাইকোলজি আলোচনা করে থাকে। যেমন এখন তোমরা রয়েছো অ্যাডোলেসেন্স পিরিয়ডে, সেখানে তোমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স, নতুন জীবন সম্পর্কে নতুন নতুন ধারণা তৈরি হচ্ছে, ক্রাইসিস তৈরি হচ্ছে, তো সেগুলোকে কিভাবে রিজলভ করা যায় সেগুলো কিন্তু ডেভেলপমেন্টাল সাইকোলজির কাজ। আবার যারা এজেড হয়ে গেছে, বয়স হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে, তাদের ওই স্টেজে হ্যাঁ তারা কিভাবে অ্যাডজাস্ট করতে পারে, সেটাও কিন্তু এই বিকাশমূলক মনোবিদ্যাতেই আলোচনা হয়। জ্ঞানমূলক মনোবিদ্যা, কগনিটিভ সাইকোলজি, এর আগে অনেকবার বলেছি যে কগনিটিভ সাইকোলজি আমাদের মনটাকে কম্পিউটারের মতন দেখে, এবং আমরা কিভাবে আশেপাশ থেকে ইনফরমেশন কালেক্ট করছি এবং সেগুলোকে প্রসেস করছি, করে আমাদের মনের মধ্যে সেটাকে হোল্ড করছি, এবং তারপর প্রয়োজন মতন সেটাকে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সমাজ জীবন, আমাদের প্রফেশনাল লাইফ, সেখানে এটাকে সেই ইনফরমেশনগুলোকে কার্যকরী করে তুলছি, সেটা এই কগনিটিভ সাইকোলজির আলোচ্য বিষয়। চিকিৎসামূলক মনোবিদ্যা বা ক্লিনিক্যাল সাইকোলজি বর্তমানে অন্যতম প্রধান একটা এরিয়া, যেখানে প্রায় সাইকোলজির 50 থেকে 60% ছাত্রছাত্রী এই ক্লিনিক্যাল সাইকোলজিতে ইন্টারেস্টেড হয়ে উঠছে। তার কারণ ক্লিনিক্যাল সাইকোলজি কাজ হচ্ছে যে মনোরোগ যেগুলো রয়েছে, বা হতে পারে অনেকের অ্যাডজাস্টমেন্ট ইস্যুস রয়েছে, বা যে কোনো ধরনের এই যে মানসিক সমস্যা বা মানসিক অস্থিরতা, সেগুলোকে কিভাবে সারিয়ে তোলা যায়, সেগুলোর সাথে ডিল করা যায়, সেইটা নিয়ে এই ক্লিনিক্যাল সাইকোলজিতে আলোচনা করা হয়। এবং এখানে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ রয়েছে, যেখানে থেরাপি ইউজ করা হয়, বা আরও অন্যান্য টেকনিক্স, যেগুলো কিনা কাউকে সাহায্য করবে সে কিভাবে তার যে মানসিক সমস্যার থেকে দূরে আসতে পারে। পরামর্শদান বা মনোবিদ্যা বা কাউন্সেলিং সাইকোলজি ক্লিনিক্যাল সাইকোলজিরই মতন একটা এরিয়া সাইকোলজিতে, এটাও অন্যতম একটা বড় এরিয়া, বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। যে একেবারে কেউ কারোর মধ্যে কোনো মনোরোগ অলরেডি ডেভেলপড হয়ে যায়নি, কিন্তু একটা স্বাভাবিক থেকেও তার মধ্যে কিছু এমন সমস্যা দৈনন্দিন জীবনে যেগুলো আমরা পেয়ে থাকি, সেই সমস্যাগুলোর মধ্যে থেকে সে আটকে রয়েছে, সে এমন কিছু ডিফিকাল্টিস রয়েছে তার আশপাশে, যেটাকে তার কাছে একটা বার্ডেন হয়ে যাচ্ছে, এবং সে সেগুলোকে ওভারকাম করে সামনে এগিয়ে যেতে পারছে না। সেই কারণে তার একজন ট্রেন্ড একটা সাইকোলজিস্ট বা একটা কাউন্সেলিং সাইকোলজিস্টের দরকার, যে কিনা তার এই রাস্তাটা স্মুথ করে তুলবে, তার যে ডিফিকাল্টিসগুলো রয়েছে, তার সামনে যে দেওয়ালটা রয়েছে, সেটাকে সরিয়ে তাকে আরও সামনে তার লাইফে এগিয়ে যেতে সাহায্য করবে। তো এটা এই কাউন্সেলিং সাইকোলজির কাজ। এছাড়াও কাউন্সেলিং সাইকোলজি কিভাবে আমরা একটা সময়ের পরে আমাদের জীবনে কি করব, অর্থাৎ আমাদের কেরিয়ারটা কোন দিকে গেলে আমাদের বেশি ভালো হবে, কোন দিকে আমাদের
কেরিয়ারটা ডেভেলপ হতে পারে আমাদের ইন্টারেস্টের উপর ভিত্তি করে, আমাদের অ্যাপটিটিউডের উপর ভিত্তি করে, আমাদের আইকিউর উপর ভিত্তি করে, সেটাও কিন্তু এই কাউন্সিলিং সাইকোলজিতে একটা দিক নির্ণয় করা হয় বা এখানে আলোচনা করা হয়। শিক্ষা মনোবিদ্যা বা এডুকেশন সাইকোলজিতে এটার সাথে সাথে স্কুল সাইকোলজির কথাটাও তোমরা মনে রাখবে যে এডুকেশন সাইকোলজির কাজ হচ্ছে যে এডুকেশন সিস্টেমটাকে কিভাবে বানাতে পারলে আমাদের আমাদের সবার মধ্যে যে এডুকেশনটাকে সঠিকভাবে বজায় রাখা যাবে এবং একটা দেশের উন্নতি হবে, একটা সমাজের উন্নতি হবে এবং এডুকেশন পলিসি সেভাবে তৈরি করতে হবে যাতে করে এটা সবার জন্য উপযোগী হয়ে ওঠে। আজকে তোমরা দেখতে পারবে যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এসে গেছে, সেখানে অনেক কিছু রিফর্মস এসছে। তার কারণ এর আগে যে এডুকেশন পলিসিগুলো ছিল সেগুলো এখনকার সময়ের সাথে সাথে খুব বেশি উপযোগী নয়। সেই কারণে এই যে নতুন এডুকেশন পলিসি, সেটা এই সাইকোলজির প্রিন্সিপালগুলোকে মাথায় রেখেই কিন্তু এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, যাতে করে বর্তমান সমাজের মানসিক পরিস্থিতি কেমন, অর্থাৎ ছাত্রছাত্রীদের মনের কাঠামো কেমন হয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ, সেইটার সাথে উপযোগী যদি এডুকেশন সিস্টেমটাকে না করা যায় বা আরও আমাদের উত্তরোত্তর যেভাবে সার্বিকভাবে আমাদের একটা সবকিছুতে চেঞ্জেস আসছে, তার সাথে সাথে যদি আমাদের এডুকেশন সিস্টেমটাকে যদি আমরা চেঞ্জ না করতে পারি, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে লার্ন করতে পারবো না। তো এটা এডুকেশন সাইকোলজির কাজ, যেখানে এই এডুকেশন সিস্টেমটাকে আরও বেটার করা যায়, এডুকেশন পলিসিগুলোকে আরও ভালো করে রিফর্ম করা যায়, যাতে করে এডুকেশন সঠিকভাবে দেশের উন্নতিতে হেল্প করে। তার সাথে সাথে যে স্কুল সাইকোলজির কথা বলছি, সেই স্কুল সাইকোলজির ফোকাস হবে যে পার্টিকুলার স্কুলে ছাত্রছাত্রীদের ব্যবহারটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে উন্নত করা যায় এবং ছাত্রছাত্রীদের একাডেমিক পারফরমেন্স কিভাবে বৃদ্ধি করা যায়, তাদেরকে আরও পড়াশোনায় মনোযোগী করে তোলা যায়, বা অন্যান্য কারিকুলার অ্যাক্টিভিটিস, খেলাধুলা এবং অন্যান্য ভোকেশনাল যে এরিয়া রয়েছে সেখানে কিভাবে তাদেরকে ইন্টারেস্টেড করে তোলা যায়, সেইটা নিয়ে কিন্তু স্কুল সাইকোলজির কাজ রয়েছে। এরপরে শিল্প মনোবিদ্যা বা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, এটাকে অর্গানাইজেশন সাইকোলজিও বলা হয়ে থাকে। আমাদের যে প্রফেশনাল এরিয়া, অর্থাৎ আমরা যেখানে যেসব জায়গায় কাজ করি, আমাদের যেখানে জব করি, আমাদের প্রফেশনাল লাইফ, হ্যাঁ, সেটা কোনো কোম্পানি হতে পারে, কোনো স্কুল হতে পারে, হ্যাঁ, বা কোনো এনজিও হতে পারে, যেখানে যেখানে আমরা কাজ করছি সেইখানে আমরা একা কাজ করি না, আমাদেরকে আরও অন্যান্য অনেকজনের সাথে মিলেমিশে কাজ করতে হয়। তো সেখানে আমাদের যে স্ট্রেস তৈরি হয়, আমাদের উপরে বেশ কিছু কাজ দেওয়া হয়, সেই যে ওয়ার্কিং এরিয়াটাকে কিভাবে আমরা ডেভেলপ করতে পারি, আমাদের সেখানে সেই ওয়ার্ক স্ট্রেসটাকে কিভাবে দূর করতে পারি, আমাদের জব স্যাটিসফ্যাকশন কিভাবে আরও বাড়াতে পারি, অর্থাৎ আমরা এমন কিছু কাজ করব যাতে করে আমরা সেই কাজটা আমাদেরকে আনন্দ দিতে পারে, আমাদেরকে খুশি দিতে পারে, সেই কাজটা করে আমরা আমাদের ব্যক্তিগত জীবনটাকেও যাতে সঠিকভাবে বজায় রাখতে পারি। তো এই জিনিসগুলোর উপর ফোকাস করে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। এবং এটা ওয়ার্ক এরিয়াতে, ওয়ার্কিং যে প্লেস, সেখানে এনভায়রনমেন্টটাকেও কীভাবে এনরিচ করা যায় এবং যে ওয়ার্কফোর্স রয়েছে, অর্থাৎ যে সমস্ত লোকজন বিভিন্ন কালচারের লোকজন রয়েছে, সেখানে বিভিন্ন এজের লোকজন রয়েছে, বিভিন্ন জেন্ডারের লোকজন রয়েছে, সবার মধ্যে যে ইন্টারাকশনটা, সেটাকে কিভাবে আরও বেটার করা যায়, ফার্দার কোনো কোম্পানি বা কোনো ইন্ডাস্ট্রির গ্রোথ কীভাবে আরও বেশি উপরের দিকে নিয়ে যাওয়া যায়, সেইটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজির কাজ। ক্রীড়া মনোবিদ্যা বা স্পোর্টস সাইকোলজি বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন যে স্পোর্টস রয়েছে, ক্রিকেট, ফুটবল, সেখানে আজকে দেখতে পাই যে একজন করে সাইকোলজিস্ট সেখানে এমপ্লয় করা হচ্ছে, যাতে করে খেলাধুলার সাথে খেলাধুলাটাকে আরও কীভাবে উন্নত করা যায়, তার যে সমস্ত খেলোয়াড় রয়েছে তাদেরকে মানসিকভাবে কিভাবে আরও মোটিভেট করা যায়, তারা যে সমস্ত টেকনিকগুলো ইউজ করে সেখানে তাদেরকে সেটা লার্ন করাতে আরও কিভাবে হেল্প করা যায়, সেগুলো এই স্পোর্টস সাইকোলজির অন্যতম কাজ। এবং কোনো স্পোর্টস সাইকোলজিস্ট তার এমনও কাজ হতে পারে যে কোনো পার্টিকুলার টিমের হয়ে সে যখন কাজ করছে, তখন সেই টিমের ওভারঅল পারফরমেন্স কীভাবে বৃদ্ধি করা যায়, সেটা নিয়েও তার কিন্তু কাজ রয়েছে। সামরিক মনোবিদ্যা বা মিলিটারি সাইকোলজিতে আমরা আর্মিতে যেমন দেখি বিভিন্ন সোলজার, তারা যুদ্ধের পরে যে সমস্ত পিটিএসডি তাদের মধ্যে ডেভেলপ হয়, অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, সেগুলো ম্যানেজেবল কী করে হয়ে যেতে পারে, সেটা এই মিলিটারি সাইকোলজিস্টদের কাজ। এবং সেখানে মিলিটারি অর্থাৎ যে ব্যাটেল ফিল্ডে কীভাবে একটা সোলজার আরও বেশি দৃঢ় সংকল্প হয়ে থাকতে পারে, এবং তাদের যে প্রশিক্ষণের ক্ষেত্রেও, অর্থাৎ ট্রেনিং পিরিয়ডে তাদের মধ্যে কোন ধরনের চেতনা তৈরি করা যেতে পারে, কোন ধরনের মাইন্ডসেট তাদের
তৈরি করা যেতে পারে, যাতে করে তারা ব্যাটেল ফিল্ডে অত্যন্ত দৃঢ় সংকল্পের সাথে তাদের কাজটা করবে এবং ওভারঅল তাদের মানসিক যে স্বাস্থ্য বা মেন্টাল হেলথ সেটাও যাতে করে বজায় থাকবে। রাজনৈতিক মনোবিদ্যা বা পলিটিক্যাল সাইকোলজিতে এখানে রাজনৈতিক যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং সেটাকে কিভাবে আরও বেশি বিভিন্ন পলিসি বা বিভিন্ন প্রিন্সিপাল অ্যাপ্লাই করে সেটাকে ডেভেলপ করা যায়, সেটাই পলিটিক্যাল সাইকোলজির কাজ। সাংস্কৃতিক মনোবিদ্যা কালচারাল সাইকোলজিতে আমরা বিভিন্ন কালচারের উপর স্টাডি করে থাকি, সেই বিভিন্ন কালচারের যে আলাদা আলাদা নিয়ম রীতি রয়েছে, তাদের সেই কালচারের উপর ভিত্তি করে তাদের জন্য কতটুকু উপযোগী হবে সেভাবে আমরা সাইকোলজিটাকে সেখানে অ্যাপ্লাই করি এবং আলোচনা করার চেষ্টা করি। এনভায়রনমেন্টাল সাইকোলজিতে আমরা পরিবেশের সুরক্ষার ভিত্তিতে আমাদের কোন ব্যবহারগুলো, কোন আচরণগুলো পরিবেশের সুরক্ষা দিতে পারে বা পরিবেশের সৌন্দর্য বজায় রাখতে পারে, পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে পারে, সেই ব্যবহারগুলোর উপরে ফোকাস করে এবং ওভারঅল আমাদের এনভায়রনমেন্টকে কিভাবে আমরা অর্গানাইজড আরও বেশি করে গড়ে তুলতে পারি, যাতে করে আমাদের লাইফস্টাইল আরও উন্নত হয়, আমাদের জীবনের মান আরও বেশি উন্নত হয়, সেটার উপরে এনভায়রনমেন্টাল সাইকোলজি আলোচনা করে থাকে। প্রাণী মনোবিদ্যা যেটা অ্যানিম্যাল সাইকোলজি, এটার অপর নাম কম্পারেটিভ সাইকোলজিও রয়েছে, যেখানে বিভিন্ন প্রাণীর তাদেরকে বাইরের থেকে দেখে অবজার্ভ করে তাদের বিভিন্ন প্রাণীর মধ্যে যে তাদের আচার আচরণ সেগুলোকে আলোচনা করা হয়ে থাকে এবং এই প্রাণীদের ব্যবহার আলোচনা করে কিন্তু আমরা হিউম্যান যে মাইন্ড সেটাকে অনেকটা স্টাডি করে থাকি এবং এই প্রাণীদের উপর বিভিন্ন এক্সপেরিমেন্টও আমরা সাইকোলজিতে দেখেছি যে তাদের উপরই যে আচরণ, তাদের মধ্যে যে আচরণের বিভিন্ন রিফ্লেকশন রয়েছে, সেটা কিন্তু আমাদের যে হিউম্যান যে আচরণ, হিউম্যান বিহেভিয়ার, সেটার উপর কিন্তু অ্যাপ্লাই করা হয়। সম্প্রদায় মনোবিদ্যা বা কমিউনিটি সাইকোলজিতে আমরা দেখবো যে বিভিন্ন কমিউনিটি সেখানে তাদের উন্নতির জন্য এবং তারা কিভাবে অ্যাডজাস্ট করতে পারে, তারা মানে বড় বড় কমিউনিটির সাথে ছোট ছোট কমিউনিটিগুলো কিভাবে তালে তাল মিলিয়ে চলতে পারে এবং তাদের মধ্যে কনফ্লিক্ট যাতে না তৈরি হয়। এবং এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড সোশ্যাল সাইকোলজির একটা এরিয়া তোমরা বলতে পারো, যেখানে সোশিওলজির সাথে সাথে সোশ্যাল সাইকোলজির যে প্রিন্সিপালসগুলো, সোশ্যাল সাইকোলজির যে নলেজটা, সেটা কিন্তু কমিউনিটি সাইকোলজিতে অ্যাপ্লাই করা হয় যাতে কমিউনিটির ডেভেলপমেন্ট ঘটে। চাইল্ড সাইকোলজি বা শিশু মনোবিদ্যাতে সর্বোপরি শিশুদের চিন্তা ভাবনা, শিশুদের যে মানসিক গ্রোথ, মানসিক যে বিকাশ, সেটা কিভাবে হতে পারে এবং শিশুদের কারণ আমরা এটা জানি যে শিশুরা যদি সঠিকভাবে তাদের বিকাশ ঘটে, সেটা শারীরিকভাবে এবং মানসিকভাবে উভয় দিক থেকে, তবেই কিন্তু একটা জাতি বা একটা দেশের তাদের সার্বিক উন্নয়ন সম্ভব। তো এই শিশু মনোবিদ্যাতে আমরা শিশুদের ডেভেলপমেন্ট কিভাবে হবে, শিশুদের মধ্যে যে সমস্যাগুলো থাকে একাডেমিক এরিয়াতে বা তাদের সামাজিক জীবনে, তারা কিভাবে সোশ্যালাইজড হতে পারে বেটার ওয়েতে, এই আজকের সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে বেশিরভাগই শিশু তারা বিভিন্ন এমন কিছু টক্সিক জিনিস যেমন অ্যান্ড্রয়েড ফোন বা আরো অন্যান্য গেমস, সেগুলোতে এক্সপোজড হচ্ছে, যাতে করে তাদের মানসিক চিন্তাভাবনা, মানসিক জীবনটা, মানসিক স্বাস্থ্যটা অনেক বেশি বাজেভাবে প্রভাবিত হচ্ছে। তো এইটা কিভাবে কমানো যেতে পারে, এই ধরনের কাজগুলো এই শিশু মনোবিদ্যাতে হয়ে থাকে, চাইল্ড সাইকোলজিতে হয়ে থাকে। এরপরে কনজিউমার সাইকোলজি, এখানে যারা অর্থাৎ কনজিউমার সাইকোলজিটা বিজনেসের সাথে বা বিজনেস সাইকোলজির সাথে যুক্ত হয়ে এটাকে আলোচনা করা যেতে পারে যে আমরা কোনো প্রোডাক্ট, আমাদের যে ব্যবহার্য জিনিসগুলো যেগুলো আমরা বাজার থেকে কিনছি, সেখানে আমরা যে সেই কাস্টমারদের ব্যবহারের উপর ভিত্তি করে আমাদের প্রোডাক্টটাকে আরও বেশি সেটার প্রোডাকশান বা ওভারঅল যে কোম্পানির যে গ্রোথ, সেটা আমরা বাড়াতে পারি এবং সেখানে কাস্টমারের যে বিহেভিয়ার, সেটা সার্বিকভাবে কাস্টমারদের যে ট্রেন্ড, যেমন এখন পোশাকের দিকে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের ট্রেন্ডি পোশাক আশাক ক্রমশ বাড়ছে এবং সাথে সাথে এই যে গার্মেন্ট যে সেক্টর, সেটারও সার্বিকভাবে উন্নত হচ্ছে এবং আমরা আজকে দেখতে পাই যে আমরা একটা পোশাক আশাক কেউ মানে বছরের পর বছর ধরে পরছি না, আমরা ক্রমশ চেঞ্জ করতে থাকছি যে ট্রেন্ড কোনটা, কোন জিনিসগুলো এখন চলছে, ফ্যাশনেবল কোনটা, সেই জিনিসগুলোর উপর আমরা ফোকাস করছি, সেই জিনিসগুলো আরো বেশি ইউজ করছি। তো কনজিউমার সাইকোলজিতে যে কাস্টমাররা কিভাবে তারা আরো বেশি ট্রেন্ডি হয়ে উঠছে, তারা আরো কিভাবে তাদের মাইন্ডসেটটা চেঞ্জ হচ্ছে, তাদের ব্যবহার চেঞ্জ হচ্ছে, তারা কোন ধরনের জিনিসগুলোকে বেশি করে পছন্দ করছে, সেইটার উপর ভিত্তি করে আমরা প্রোডাক্টটাকে তৈরি করছি, আমাদের বিজনেসটাকে সেভাবে সেট আপ হচ্ছে, বিজনেসটাকে সেভাবে আমরা ফর্ম করছি, নতুনভাবে শেপ হচ্ছে বিজনেসটাকে। তো কনজিউমার সাইকোলজিতে এই জিনিসগুলো আলোচনা করা হয়।
ফরেন্সিক সাইকোলজিতে এটা হচ্ছে সাইকোলজির সাথে যখন আমরা আইন কানুন বা ল এটাকে যুক্ত করে দিচ্ছি তখন হয়ে যাচ্ছে এটা ফরেন্সিক সাইকোলজি। তোমরা দেখবে বর্তমান দিনে যে কোর্টের মধ্যে এই একটা ফরেন্সিক সাইকোলজিস্ট সেখানে যুক্ত থাকে, যে কিনা যখন কোনো আসামি অর্থাৎ এমন কোনো অফেন্ডার সে সেই অপরাধের সাথে কত তীব্রভাবে যুক্ত রয়েছে বা সে আদতে যুক্ত রয়েছে কিনা সেই জিনিসগুলো অ্যানালিসিস করা হয় একটা ফরেন্সিক সাইকোলজিস্টের দ্বারা। অর্থাৎ সেখানে বিচারপতি রয়েছে, জাজ রয়েছে, সে একা কিন্তু এই সিদ্ধান্তটা করছে না যে একজন কতটুকু সে আদতে অপরাধী কিনা। তো সেটার কারণে বিভিন্ন টেস্ট রয়েছে সেখানে এবং এই সাইকোলজি প্রিন্সিপালসগুলোই সেখানে ইউজ করা হয়। পুলিশ সাইকোলজিতে আমরা দেখতে পাবো যে আমাদের যে পুলিশ সাইকোলজি অর্থাৎ এটার সাথে সাথে তোমাদের ক্রিমিনাল সাইকোলজিটাকেও মাথায় রাখতে হবে। এটা বর্তমান দিনে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। ক্রিমিনাল সাইকোলজি অর্থাৎ অপরাধ জগতে অপরাধীদের মাইন্ডসেট কেমন, তাদের ব্যবহার দেখে তাদের যে ক্রাইম যে করছে সেই অপরাধের টেন্ডেন্সি কি হতে পারে সেগুলো নিয়ে কিন্তু ক্রিমিনাল সাইকোলজিতে আলোচনা করা হয়। আর পুলিশ সাইকোলজিতে পুলিশরা কিভাবে তাদেরকে ট্রেন করা হতে পারে যাতে করে তাদের মানসিক স্বাস্থ্যটাকে বজায় রাখা যেতে পারে এবং তাদের ফিল্ডে তাদের কাজটাকে আরো বেশি কিভাবে তারা আরো তাদের কাজটা আরো ইজি হয়ে যায় সেইটার ক্ষেত্রেও দেখা হয়ে থাকে। হেলথ সাইকোলজি দেখতে পাবে তোমরা যে আমাদের ওভারঅল স্বাস্থ্যটাকে, আমাদের হেলথটাকে কিভাবে আমরা বজায় রাখতে পারি। আমরা আমাদের বিভিন্ন যে রোগ, যেমন হৃৎপিণ্ডের সংক্রান্ত রোগ, তারপর আমাদের ফুসফুস সংক্রান্ত রোগ, হ্যাঁ, তো আমাদের যে দৈনন্দিন আচার আচরণ, আমাদের দৈনন্দিন যে আমরা খাবার দাবার খাচ্ছি সেখানেও কিভাবে চেঞ্জেস আনা যেতে পারে যাতে করে আমাদের হেলথটাকে আমরা সুরক্ষিত করতে পারি। স্কুল সাইকোলজিতে আমরা দেখতে পাবো, আচ্ছা এর আগে হেলথ সাইকোলজিতে বলে রাখি, হেলথ সাইকোলজি এটাও কিন্তু একটা মানে ব্রডেন একটা ফিল্ড যেখানে সার্বিকভাবে আমাদের যে হেলথটা অর্থাৎ একটা যদি বলা যায় একটা দেশের ক্ষেত্রে কিভাবে আমরা তাদের মানে সেই সমগ্র মানব জাতির সেই দেশের সমগ্র পপুলেশনের হেলথটাকে কিভাবে আমরা বজায় রাখতে পারি, কিভাবে তাদেরকে আরো হেলথ কনসাস করে তুলতে পারি। তো আমরা এখন দেখছি যে আমাদের ভারত সরকার এটা চিন্তা ভাবনা করছে যে সম্পূর্ণরূপে এই যে স্মোকিং এটা দূর করা হবে, অ্যালকোহল এটাকেও পুরোপুরিভাবে বর্জিত করা হবে সোসাইটি থেকে। তো এই যে জিনিসগুলো আমরা যেমন বিভিন্ন গুটকা খৈনি এই জিনিসগুলো খাচ্ছি, এটারও কিন্তু আমাদের এই হেলথ সাইকোলজিতে আলোচনা করা হচ্ছে যে যারা আমরা এই ধরনের জিনিসগুলোতে অ্যাডিক্টেড, এই যে অ্যাডিকশান যাদের রয়েছে, হ্যাঁ, সেইগুলো তাদের যে অ্যাডিক্টেড যে বিহেভিয়ারগুলো, হ্যাঁ, সেই অ্যাডিক্টেড পার্সনের যে বিহেভিয়ার সেই তাদের আচরণগুলো এখানে আলোচনা করা হয়। সেটা আরও বেশি স্টাডি করা হয় এবং সেই আচরণগুলো কিভাবে বদলানো যেতে পারে, হ্যাঁ, তাদেরকে মেন স্ট্রিমে কীভাবে ফিরিয়ে আনা যেতে পারে সেটা এই হেলথ সাইকোলজিতে কিন্তু আলোচনা করা হয়। এবং সার্বিকভাবে অ্যাওয়ারনেস এখানে দেওয়া হয়ে থাকে যাতে করে আমরা বিভিন্ন যে মারণ রোগ, ক্যান্সার, এইচআইভি, এইডস যে রোগটা, এই বিভিন্ন মারণ রোগ সম্পর্কে আমাদের সচেতনতা যাতে বাড়তে পারে সেটাও কিন্তু হেলথ সাইকোলজিতে আলোচনা করা হয়ে থাকে। স্কুল সাইকোলজির কথা অলরেডি বলে দিয়েছি এই এডুকেশন সাইকোলজির সাথে সাথে, তো নতুন করে বলার কিছু নেই। পার্সোনালিটি সাইকোলজি এটা আমাদের যে প্রত্যেকের আলাদা আলাদা যে ইউনিক পার্সোনালিটি যে রয়েছে, আলাদা আলাদা যে মেন্টাল মেকআপ রয়েছে বা আমাদের যে ব্যক্তিত্ব যেটা সেটা কিভাবে আমরা আলোচনা করছি, কিভাবে বিভিন্ন থিওরিজ এখানে অ্যাপ্লাই করছি এবং আমাদের পার্সোনালিটি অনুযায়ী আমাদের যে বিভিন্ন কাজ করার যে টেন্ডেন্সি বা পার্সোনালিটি অনুযায়ী আমাদের বিভিন্ন মনোরোগ হওয়ার যে টেন্ডেন্সি সেটাও কিন্তু এই পার্সোনালিটি সাইকোলজিতে আলোচনা করা হয়ে থাকে। তো এখন পর্যন্ত বিভিন্ন ব্রাঞ্চেস অফ সাইকোলজি সম্পর্কে আলোচনা করলাম। তো এগুলো তোমাদের এখান থেকে সরাসরি শর্ট কোশ্চেনও আসতে পারে। তো এই সবার প্রত্যেকটা ব্রাঞ্চের সম্পর্কে এই ন্যূনতম ধারণা তোমাদের থাকতে হবে যাতে করে ওভারঅল সাইকোলজিটা কি, সেখানে কোন জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয় এবং সাইকোলজির কতটা সুদূর প্রসারী হয়েছে আজকের দিনে সেটা তোমাদের জানা অবশ্যই দরকার। তো আজকে এই পর্যন্ত, এরপরে দেখা হচ্ছে পরের ভিডিওতে।